ভেরিয়েবল? আমরা জানি সিগন্যালটার যদি আমি ছবি আঁকি, এক্স অ্যাক্সিসে যেটা আছে সে হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তার ভ্যালুর উপর ডিপেন্ড করে সিগন্যালটার ভ্যালু নির্ধারিত হয়, সে কারণে ওয়াই অ্যাক্সিসে যেটা আছে সে হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা সিগন্যালটা। সাধারণত আমরা আমাদের এই কোর্সে বেশিরভাগ যা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল দেখব সবার জন্য, অলমোস্ট সবার জন্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা হলো টাইম। সে কারণে বারবার আপনি দেখবেন এক্সাম্পল গুলো এই এক্সিসে হয়তো টাইম নিয়ে আসবে। তাহলে আরেকবার যদি বলি, সেই সিগন্যালকেই কন্টিনিউয়াস টাইম সিগন্যাল বলা হয় যে সিগন্যাল তার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা কন্টিনিউয়াস এরকম একটা ছবি দেয়। এই ছবিটার দিকে দেখেন, যেমন এই ছবিটাতে কি মনে হচ্ছে এক্স অ্যাক্সিস বা টাইমের যে মানগুলো বসানোর পর এই ছবি আঁকা হয়েছে, কোথাও কোনো ছেদ নেই, কোনো ডিসরাপশন নেই, কোনো ডিসকন্টিনিউটি নেই, যেন একটা নদীর ধারার মতো বয়ে যাচ্ছে, তাই না? সেজন্য এটাকে বলা হচ্ছে একটা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল। টাইমের সাথেও কন্টিনিউয়াস ফ্লোতে কোনো ব্যাঘাত ঘটেনি। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ বলা যেতে পারে a telephone or radio signal as a function of time and an atmospheric pressure as a function of altitude. কোনো টেলিফোন সিগন্যাল বা রেডিও সিগন্যাল টাইমের ফাংশন হিসেবে কন্টিনিউয়াস টাইম সিগন্যাল, আবার বায়ুর যে চাপ উচ্চতার সাথে সাথে যে ভ্যারি করছে সেটা উচ্চতার সাথে কন্টিনিউয়াস একটা সিগন্যাল। এর বিপরীতে যেটা আছে ডিসক্রিট টাইম সিগন্যাল। দেখেন কন্টিনিউয়াস টাইম সিগন্যালকে সংক্ষেপে বলা হয়ে থাকে সিটিএস অথবা সিটি সিগন্যাল। তার বিপরীতে ডিসক্রিট টাইম সিগন্যালকে বলা হয়ে থাকে ডিটিএস বা ডিটি সিগন্যাল। হোয়াট ইজ ডিসক্রিট টাইম সিগন্যাল? A signal is discontinuous if the independent variable is discontinuous. For example, time is discontinuous. মানে কি? মানে আগেরটা যা বুঝেছেন তার বিপরীত। আগেরটাই ছিল কি, যেন নদীর ধারার মতো বয়ে যাচ্ছে, কোনো ব্যাঘাত ঘটেনি। আর ডিসক্রিট টাইম কি? কোনো কন্টিনিউশন থাকবে না, পদে পদে বাধাগ্রস্ত হবে, যেন বারবার ডিসকন্টিনিউটি আসছে। ছবিটা দিকে দেখেন, তাই না? এটাকে কি আমি একটা ফ্লো এর মতো বলতে পারবো কখনো? না, এক একটা টাইম স্ট্যাম্পের জন্য এক একটা আলাদা আলাদা ভ্যালু। ইট ইজ সিম্পলি স্যাম্পলিং অফ এ কন্টিনিউয়াস টাইম সিগন্যাল। আরেকভাবে বলতে গেলে বলা যায় ডিসক্রিট টাইম সিগন্যাল হলো কন্টিনিউয়াস টাইম সিগন্যালের স্যাম্পলিং। মনে করেন আগের ছবিটা যদি একটু দেখি, কন্টিনিউয়াস টাইম সিগন্যাল টাইমের প্রতিটি ভ্যালুর জন্য ফাংশনটার একটা ভ্যালু আছে। টাইম টি তে যে ভ্যালু, টি প্লাস ওয়ানে কি ভ্যালু, টি মাইনাস ওয়ানে কি ভ্যালু, মানে প্রতিটি মুহূর্তের মান আছে। এত ডিটেইল মান না চেয়ে কেউ কেউ বলতে পারে আচ্ছা তুমি আমাকে প্রতি 3 মিনিটের মানটা বলো তাহলেই হবে। তার মানে কি, টি ইকুয়াল 0 মানের পর আপনি কিন্তু মুহূর্তে মুহূর্তে মান পরিমাপ করতে যাবেন না, আপনি 3 মিনিট পর আবার কি মান সেটা স্কেলে মেপে বলবেন যে 3 মিনিট পর এত। আবার 4 মিনিটেরটা বলা দরকার আছে না, আপনি 6 মিনিট পর আবার বলবেন পরের স্যাম্পল ভ্যালুটা এত। বুঝা গেল? এটাকেই বলা হচ্ছে স্যাম্পলিং। যে কন্টিনিউয়াস টাইম সিগন্যালটাকেই যদি আমি স্যাম্পলিং করি, কিছু সময় পরে পরে, নির্দিষ্ট সময় পরে পরে একটা নমুনা মান নেই, স্যাম্পল ভ্যালু নেই, তারপরে যে ফলাফল পাওয়া যায়, সিগন্যালটার যে চেহারা হয়, সেটাই আসলে ডিসক্রিট টাইম সিগন্যাল। তো আপনি বলতেই পারেন যে ম্যাডাম কিন্তু এক্সেসের নোটেশন গুলো তো চেঞ্জ হয়ে গেছে, আপনি একটু আগে বললেন টাইম 3 মিনিট পর, 6 মিনিট পর, কিন্তু এখানে তো আর টাইম লেখেননি, এন লিখেছেন। এখানেও এক্স অফ টি লিখেননি, আরেকটা কিছু লিখেছেন, এক্স অফ এন। কেন? ঠিক প্রশ্নটা, এই প্রশ্নের উত্তর হলো এন আসলে মিন করছে একটা কোনো পূর্ণ সংখ্যা, ইন্টিজার ভ্যালু। অর্থাৎ n ইকুয়াল 1 মানে বোঝানো হচ্ছে প্রথম স্যাম্পল ভ্যালু, n ইকুয়াল 2 মানে বোঝানো হচ্ছে দ্বিতীয় স্যাম্পল ভ্যালু। এখন প্রথম স্যাম্পল ভ্যালু যে 3 মিনিট পর,
এটা আপনাকে যে বলেছে আর যে মাপলো, অর্থাৎ আপনারা দুজন জানেন, সবার তো জানার দরকার নেই, সবাইকে বললেই হলো প্রথম স্যাম্পল ভ্যালু, দ্বিতীয় স্যাম্পল ভ্যালু ইত্যাদি। সে কারণে এই অ্যাক্সিসটার নাম দেওয়া হয়েছে n, যেখানে n একটি পূর্ণ সংখ্যা। একসাথে যদি একটু কম্পেয়ার করি, the symbol t is used in first bracket to denote the continuous time variable. যখন কন্টিনিউয়াস টাইম সিগন্যালটাকে আমরা লিখছি, সেই সিগন্যালের মধ্যে দেখেন আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করছি, এবং সেই ফার্স্ট ব্র্যাকেটের ভিতর সিম্বল যেটা দিচ্ছি সেটা হচ্ছে টি, এবং সাধারণত সেটা কি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের যে সিম্বল সেটাই হয়ে থাকে। এক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা ছিল টাইম টি, সে কারণে ফার্স্ট ব্র্যাকেটের ভিতর দেখতে পাচ্ছি টি। এটাই বলা হচ্ছে এখানে, the symbol t is used in first bracket to denote the continuous time variable. Whereas discrete time এর ক্ষেত্রে কি হচ্ছে দেখেন, the symbol n is used in square bracket to denote the discrete time variable. যেটা এই মাত্র ছবিটায় দেখলেন যে discrete time সিগন্যাল প্রকাশ করা হচ্ছে x of n আকারে, এবং ব্র্যাকেটটাও দেখেন এখন আর ফার্স্ট ব্র্যাকেট নাই, থার্ড ব্র্যাকেট হয়ে গেছে, এবং ব্র্যাকেটের ভিতর এখন আর t নাই, কে আছে, n আছে। হোয়াট ইজ n? n হলো এই ডিসক্রিট টাইম, এই অ্যাক্সিসে যে ভেরিয়েবলটা, সেই ভেরিয়েবলটা। t is a real valued variable denoting time. t কে হতে হবে রিয়েল ভ্যালুড, কারণ ও সময়কে ডিনোট করছে, সময় ইমাজিনারি কিছু হতে পারে না, সো এটা একটা রিয়েল ভ্যালুড ভেরিয়েবল। আর অপরদিকে n হলো it is an integer valued variable denoting discrete samples of time. n হলো যে কোনো পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যায় ওর মান পাওয়া যায় এরকম একটা ভেরিয়েবল, এবং পূর্ণ সংখ্যা এজন্যই হতে হয় কারণ ও প্রকাশ করে টাইমের কততম স্যাম্পল। অর্থাৎ আগের ছবিটা যদি দেখি, আপনি প্রথম স্যাম্পল বলতে পারেন, দ্বিতীয় স্যাম্পল বলতে পারেন, আপনি কি কাউকে বলেন 1.5তম স্যাম্পল, 2.5তম স্যাম্পল? বলা যায় না। সে কারণে n এর ভ্যালু একটা পূর্ণ সংখ্যা হতে হয়, ইন্টিজার। সেকেন্ড যে ক্লাসিফিকেশনটা ছিল, যে ক্যাটাগরি অনুযায়ী সিগন্যালের, সেটা ছিল অ্যানালগ সিগন্যাল অ্যান্ড ডিজিটাল সিগন্যাল। হোয়াট ইজ অ্যানালগ সিগন্যাল? In analog signals, the values in y-axis can take on all the possible values within a fixed range. অর্থাৎ অ্যানালগ সিগন্যাল হলো এমন একটা সিগন্যাল যেখানে y-axis এর ভ্যালুটা, অর্থাৎ অ্যামপ্লিটিউড ভ্যালুটা, সিগন্যাল অ্যামপ্লিটিউড ভ্যালুটা, সেটা যে কোনো পসিবল ভ্যালু নিতে পারে। আর এর বিপরীতে ডিজিটাল সিগন্যাল হলো এমন এক সিগন্যাল যার y-axis ভ্যালুটা, অর্থাৎ অ্যামপ্লিটিউড ভ্যালুটা, must have a value from a finite set of possible values. অর্থাৎ y-axis এর ভ্যালু একটা সেটের মধ্যে যা যা ভ্যালু আছে সেই সেটের যে কোনো একটা ভ্যালুকে নেবে, একেবারে যা ইচ্ছা তাই না। একটা আগে থেকে প্রিডিফাইন্ড সেট আছে, সেই সেটের থেকে কোনো একটা ভ্যালু নেবে। একটু উদাহরণ যদি দেই আপনার কাছে আরেকটু ক্লিয়ার হবে। A digital thermostat in a room displays a temperature of 72 degree. একটা ডিজিটাল থার্মোস্ট্যাট নিয়ে আপনি মেপে দেখলেন একটা রুমের টেম্পারেচার 72 ডিগ্রি ফারেনহাইট। whereas আপনার আরেক বন্ধু আসলো, তার হাতে একটা অ্যানালগ থার্মোমিটার, সে এসে বলল না, এই রুমের টেম্পারেচার হলো 72.482 ডিগ্রি ফারেনহাইট। তো কে ভুল? আপনি ভুল না আপনার বন্ধু ভুল? কে সত্যি? আপনি সত্যি না আপনার বন্ধু সত্যি? দুজনেই ঠিক। দুজনেই ঠিক। আপনি মেপেছেন ডিজিটাল ওয়েতে, আপনার বন্ধু মেপেছে অ্যানালগ ওয়েতে। The analog value is continuous and more accurate. যেহেতু দশমিকের পর 3 ঘর পর্যন্ত যাচ্ছে, একজন হয়তো দেখে ইমপ্রেসড হয়ে যাবে যে ওটাই ঠিক, ও এত প্রিসাইজ ভ্যালু দিতে পারলো, ওই ভালো। But the digital value is more than adequate for the application. তখন আপনি বলতে পারেন, সো আর তুমি রাউন্ড আপ করো, আমারটা ওরটা সেম 72 ডিগ্রি, দ্যাটস ইট। ওই 3 ঘর পর্যন্ত দিয়ে কি এসে যায়? যেটুকু আমার ঠিক থাকা
বেশি জরুরি সেটুকু সেম, সেজন্য বলছে দ্য ডিজিটাল ভ্যালু ইজ মোর দেন অ্যাডিকুয়েট ফর দ্য অ্যাপ্লিকেশন অ্যান্ড এর বেনিফিট কি বলছে দেখেন, অ্যান্ড ইট ইজ সিগনিফিকেন্টলি ইজিয়ার টু প্রসেস ইলেকট্রনিক্যালি, এবং বরং এটাকে আরো ফার্দার কোনো প্রসেস যদি আমার করা লাগে ইলেকট্রনিক্যালি, যে কোথাও এই ইনফরমেশনটা সেন্ড করা বা কিছু এটাকে নিয়ে অ্যানালাইজ করা, তখন বরং ডিজিটাল ভ্যালুটাকে হ্যান্ডেল করা অনেক ইজিয়ার হয়। একটু যদি পাশাপাশি দেখি, অ্যানালগ সিগন্যাল ওর ফিচার হলো কন্টিনিউয়াস, infinite range of values, more exact values but more difficult to work with. একটা एग्जांपल ছবি এখানে দিয়ে দেওয়া আছে যে অ্যানালগ সিগন্যাল যদি হয় তাহলে সিগন্যালের অ্যামপ্লিটিউড যে কোনো ভ্যালু নিতে পারে, ছবি দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু কন্টিনিউয়াস টাইম সিগন্যালের মতো, তাই না? কন্টিনিউয়াস ফ্লো করছে, এবং ও কখন কি ভ্যালু নিবে যে কোনো ভ্যালু সে নিতে পারে, সে কারণে ইনফাইনাইট রেঞ্জ অফ ভ্যালুস। আর একটু আগের एग्जांपल থেকেই আপনি প্রথম কথাটা বিচার করতে পারছেন যে অ্যানালগ সিগন্যাল অনেক বেশি এক্সাক্ট ভ্যালু দিচ্ছে, কিন্তু এটা নিয়ে ফার্দার কাজ করা অনেক কঠিন। আর এর বিপরীতে আছে ডিজিটাল সিগন্যাল। ডিজিটাল সিগন্যাল ডিসক্রিট, কন্টিনিউয়াস না, একটা ফিক্সড সময় একটা ফিক্সড ভ্যালু, ফাইনাইট রেঞ্জ অফ ভ্যালুস, অর্থাৎ কি মান নিতে পারে সেটার একটা ফিক্সড রেঞ্জ আছে, ওই রেঞ্জের বাইরে থেকে যা ইচ্ছা তাই ভ্যালু ওকে দেওয়া যায় না। যেমন ডিজিটাল সিগন্যালের সবচেয়ে পপুলার এক্সাম্পল হলো বাইনারি সিগন্যাল। বাইনারি সিগন্যাল আপনারা জানেন হয় 0 নয় 1 দিয়ে মান প্রকাশ করা হয়, অর্থাৎ only two possible values in binary signal। এরকম আরো অনেক ডিজিটাল সিগন্যাল আছে, সবার ক্ষেত্রে 2 না হলেও সবার ক্ষেত্রে এটা সত্যি যে একটা ফিক্সড রেঞ্জ আছে, তার বাইরে কিছু সে নিতে পারবে না। বলেন সোহান। ম্যাম আমার কাছে তো ডিজিটাল সিগন্যালের যেই ফিগারটা ছবিতে দেওয়া, ওইখানে তো সিগন্যালটা কন্টিনিউয়াসই মনে হচ্ছে, কারণ এক্স অ্যাক্সিসে কিন্তু কোনো ডিসকন্টিনিউয়াস নাই, ওইটা শুধু ঢেউয়ের মতো যাচ্ছে, এবং এটা কিন্তু কোথাও কিন্তু ব্রেকডাউন নাই। তাহলে কি ম্যাম এই ছবিটা দেখে কি এটা কন্টিনিউয়াসই মনে হচ্ছে না? আমার কাছে কেন জানি কন্টিনিউয়াস মনে হচ্ছে ম্যাম। আচ্ছা, ভেরি গুড কোশ্চেন। উনি বলতে চাচ্ছেন যে ছবি দেখে যেটা একটু আগে ম্যাডাম যেটা বললো যে কোনো ডিসকন্টিনিউটি থাকবে না, কোনো ছেদ থাকবে না, তাই না? তো সেই রকম হিসাবে এটাকেও তো কন্টিনিউয়াস মনে হচ্ছে, কেন এটাকে আপনি ফার্স্ট পয়েন্টে বললেন ডিসক্রিট। ভেরি গুড। এখানে একটা কনফিউশন আসবে যখন আপনি এই টাইম স্ট্যাম্পের জন্য মাপবেন। বলেন তো এই টাইম স্ট্যাম্পে ওর ভ্যালু আপনি কি নেবেন, 2 নেবেন না 4 নেবেন? এই টাইম স্ট্যাম্পে ওর ভ্যালু কি নেবেন? তাহলে এরকম কোনো কনফিউশন আসে না। ইনফ্যাক্ট ডিসক্রিটেও এরকম কনফিউশন আসে না। আমি যদি ডিসক্রিটের ছবিটায় ফিরে যাই, ডিসক্রিট টাইম সিগন্যাল এটাকে আমি আসলে জাস্ট ডিজিটাল যখন করেছি, প্রথম স্যাম্পল ভ্যালু থেকে পরের স্যাম্পল ভ্যালু পাওয়া পর্যন্ত আমি প্রথম ভ্যালুটাকেই কন্টিনিউ করেছি। ক্লিয়ার কথাটা? অর্থাৎ এই ডিসক্রিট টাইমের মাথাগুলোকে যোগ করে করে একটা সিঁড়ির মতো বানালে সেটাই কিন্তু একটা ডিজিটাল সিগন্যাল হয়ে যাচ্ছে। বোঝা গেছে আমার কথাটা? জি ম্যাম। তো এই হিসেবে জাস্ট যোগ করা হয়েছে, কিন্তু ডিজিটালের প্রথম কথাই হচ্ছে এই অ্যানালগটাকে আপনি ডিসক্রিট করেন ফার্স্টে, অর্থাৎ স্যাম্পল ভ্যালু নেন কিছু, এই সময় এত, এই সময় এত, ওই সময় এত। তো যেই সময় যত সেই মানটাকে একটা ফিক্সড ভ্যালুর রেঞ্জের মধ্যে থেকে নিতে হবে, সেই জন্য এটা ডিজিটাল। ক্লিয়ার কথাটা? যেমন এই ছবিটার জন্য দেখেন ভ্যালুর রেঞ্জ দিয়ে দেওয়া আছে 0 1 2 4। 0 তো এটার পরে তো সব জিরোই, 1 এখানে, 2 এখানে, অথবা 4। এই রেঞ্জের বাইরেও কোনো ভ্যালু নাই, সেজন্য এটা একটা ডিজিটাল সিগন্যাল। তাহলে কি এটা ভ্যালু দেখে মানে কি আইডেন্টিফাই করব যে ডিজিটাল না অ্যানালগ? ভ্যালুর উপর ডিপেন্ড করছে। হ্যাঁ,
তো হচ্ছে ভ্যালু দেখে, 2 হচ্ছে আপনি কি এটার মধ্যে কোনো ভেরিয়েশন দেখছেন যে ও যে 0 ও যে প্রথমে 2 তারপরে সে 4, এটা কি ও ঢেউ খেলে খেলে চেঞ্জ হলো না জাস্ট একটা অ্যাব্রাপ্ট চেঞ্জ? ক্লিয়ার কথাটা? টাইমের সাথে কেন কন্টিনিউয়াস না, এটা কি জন্য বললাম? এটা মোর প্রিসাইজলি যদি একটা সিগন্যাল অ্যাকচুয়াল ফিজিক্যাল সিগন্যাল হতো, এটা হয়তো 2 থেকে আস্তে আস্তে বেড়ে 4 হয়েছে, সেই রকম চেহারা নিলে আপনি এটাকে ডিজিটাল বলতে পারতেন না। সাইফুল ইসলাম বলেন। ম্যাম তাহলে এটা কি সাইনোসয়েডাল ওয়েভ হইতে পারে না? আরেকবার বলেন, এটা কি? ম্যাম সাইন ওয়েভ হইতে পারে না, যে ডিজিটাল ওয়েভটা? না, সাইন ওয়েভ কেমন করে ডিজিটাল হবে আপনি আমাকে বলেন। ও এই মুহূর্তে যে ভ্যালু নিচ্ছে, পরের মুহূর্তে কি ভ্যালু নিবে, এটা কোনো ফিক্সড রেঞ্জের মধ্যে আছে? না। না। ও এই মুহূর্তে ভ্যালু নিচ্ছে 2, তারপরের মুহূর্তে যদি ও 4 নেয়, সেটা গ্র্যাজুয়ালি ইনক্রিজিং এরকম তো হয়নি, হয়েছে কি এরকম? এটা একটা অ্যাব্রাপ্ট চেঞ্জ হয়েছে। সো ও 2 যদি বলেন, এরপরের ভ্যালু না পাওয়া পর্যন্ত ওকে 2 তেই রাখতে হবে। ক্লিয়ার? So the value we get here, it's not exactly not as exact as analog. Analog যত exact value দেয়, ও অত exact value হয়তো দেয় না। যেরকম আগের এক্সাম্পলে দেখলেন যে 72 ডিগ্রি একজন বলছে, আরেকজন বলছে 72 ডিগ্রির পর আরো 3 ডেসিমাল ঘর, বাট ইট ইজ ইজিয়ার টু ওয়ার্ক উইথ। কিন্তু এটা আমরা কেন করি, এটা নিয়ে আমরা পরে আরো যদি সিগন্যাল অ্যানালাইসিস করার প্রয়োজন হয়, সিগন্যাল নিয়ে আরো কোনো প্রসেসিং করার প্রয়োজন হয়, তখন এটা অনেক বেশি ইজিয়ার। আসলে অ্যানালগ আর ডিজিটাল নিয়ে বলতে গেলে অনেক কিছু বলা যায়, কিন্তু সেই সব কিছু আপনারা খুব সামনেই দেখতে পাবেন ডিএসপি কোর্সে, কমিউনিকেশন থিওরি কোর্সে। তাই এই কোর্সে এখানে আর বেশি কিছু বলা হয়নি। শুধু মনে রাখেন যে ওরা খুব ক্লোজলি রিলেটেড। যেমন যে কোনো অ্যানালগ সিগন্যালকে আপনি ডিজিটালে কনভার্ট করতে পারেন, ডিজিটাল সিগন্যালকে আবার অ্যানালগে কনভার্ট করতে পারেন। বেশিরভাগ ফিজিক্যাল সিগন্যালই অ্যানালগ। মনে করেন আমি যে কথা বলছি আপনার সাথে, আমার ভয়েস, হিউম্যান ভয়েস, এটা একটা অ্যানালগ সিগন্যাল। আর ডিজিটাল সিগন্যাল আসলে কোনো কিছু বোঝানোর বা প্রকাশ করার সুবিধার জন্য যেটা করা হয়, সেটাই ডিজিটাল সিগন্যাল। একদম ন্যাচারাল ওয়েতে পাওয়া সিগন্যাল কিন্তু ডিজিটাল, দ্যাটস কোয়াইট রেয়ার ইফ নট ইম্পসিবল। যেমন মনে করেন আপনার গ্রেড, আপনি যতই কি বলে 41 পান 42 পান, ডি তো ডি, তাই না? গ্রেড একটা রাউন্ড ফিগার হয়ে গেল, ডিজিটাল হয়ে গেল। ওই ফিক্স কয়েকটা এ, এ প্লাস, এ মাইনাস, বি প্লাস, বি, এই রেঞ্জের মধ্যে আপনি যেই মার্কসই পান না কেন, আপনাকে ওই রাউন্ড আপ করা হয় গ্রেডটা দিয়ে। ক্লিয়ার? কেন এভাবে রাউন্ড আপ করা হয়? কারণ ইটস ইজিয়ার টু ওয়ার্ক উইথ। যাই হোক, তো অ্যানালগ ডিজিটাল এটা সম্বন্ধে আসলে আপনারা সামনের কোর্সগুলোতে আরো বিস্তারিত অনেক কিছু জানবেন। আমরা নেক্সট ক্যাটাগরিতে চলে যাচ্ছি আমাদের এই কোর্সের, পিরিয়ডিক অ্যান্ড অ্যাপিরিয়ডিক সিগন্যাল। নাম শুনেই বুঝতে পারছেন অথবা ছবিগুলো দেখেই বুঝতে পারছেন। আচ্ছা, কেউ বলেন তো এই ছবি দুটোই কি পিরিয়ডিক, নাকি দুটোই অ্যাপিরিয়ডিক, নাকি একটা পিরিয়ডিক একটা অ্যাপিরিয়ডিক? কি মনে হচ্ছে? দুটো মানে পিরিয়ডিক। দুইটাই পিরিয়ডিক। দুটো পিরিয়ডিক তো মনে হচ্ছে। ওকে, ভেরি গুড। একটা পিরিয়ডিক একটা অ্যাপিরিয়ডিক। কোনটা পিরিয়ডিক? দ্বিতীয়টা পিরিয়ডিক, প্রথমটা অ্যাপিরিয়ডিক নাকি? দুইটাই পিরিয়ডিক। পিরিয়ডিক ম্যাম। ম্যাম দুইটাই পিরিয়ডিক। দুইটাই ম্যাম। ম্যাম প্রথমটা অ্যাপিরিয়ডিক আর পরেরটা পিরিয়ডিক। আচ্ছা, এই উত্তরটা আমি শুনতে চাচ্ছিলাম, যদিও উত্তরটা ভুল, কিন্তু এই কনফিউশনটা আপনার হোক আমি চাচ্ছিলাম। দুটো ছবি আসলে পিরিয়ডিক সিগন্যালের ছবি। যাদের কনফিউশনটা হয়েছে তাদের এ কারণে হয়েছে যে আমরা সাইনোসয়েডাল, পিরিয়ডিক সিগন্যাল ইত্যাদি শুনতে শুনতে আমাদের কাছে মনে হয় পিরিয়ডিক মানে হচ্ছে একটা পজিটিভ হাফ সাইকেল থাকবে, একটা নেগেটিভ হাফ সাইকেল থাকবে, তারপর আবার পজিটিভটা আসবে, এই যে রিপিট হলো, এই জন্য এটা পিরিয়ডিক। ব্যাপারটা তা না। পিরিয়ডিক বলতে আসলে বোঝাচ্ছে একটা ফিক্স টাইমের পর সেই সিগন্যালটা তার সেম চেহারাটা যদি রিপিট করে, সেম প্যাটার্নটা যদি রিপিট করে,
তখন হলো ও পিরিয়ডিক। তার মানে এই না যে ওকে পজিটিভ হাফ সাইকেল পাড়ি দিতে হবে আবার নেগেটিভ হাফ সাইকেলও পাড়ি দিতে হবে। সে পুরোটাই পজিটিভ সাইডে থাকতে পারে, সে পুরোটাই নেগেটিভ সাইডে থাকতে পারে, সে অর্ধেক পজিটিভ অর্ধেক নেগেটিভ এভাবে থাকতে পারে। ক্লিয়ার কথাটা? সো দুটো সিগন্যালই আসলে পিরিয়ডিক সিগন্যাল। When a signal repeats itself after a fixed time, it is known as periodic. When a signal does not repeat itself after a fixed time, it is known as aperiodic. Aperiodic বলেন নন পিরিয়ডিক বলেন একই কথা, অর্থাৎ পিরিয়ডিক না যেটা সেটা হলো aperiodic বা non periodic. The time required for the smallest section of signal which repeats itself is called period. যেটুকু সময় পরে সিগন্যালটা তার স্মলেস্ট সেকশনটাকে আবার রিপিট করে। কি জন্য আমি স্মলেস্ট সেকশন বললাম? মনে করেন এই টি, তারপর পরের টি, তারপর আবারও রিপিট হচ্ছে এই আগের দুইটা টি, এভাবেও তো আপনি বলতে পারেন, পারেন না? কিন্তু সেটা তো স্মলেস্ট হলো না, হলো কি? স্মলেস্ট বলতে মিন করছে অন্তত যেটুকু যেতে হয় যাতে করে ইমিডিয়েট আগের প্যাটার্নটা আবার ক্রিয়েট হয়, সেই স্মলেস্ট টাইম ইন্টারভ্যালটা। ক্লিয়ার? সেই স্মলেস্ট টাইম ইন্টারভ্যালটাকে বলা হয়ে থাকে টাইম পিরিয়ড, কেউ কেউ বলে ফান্ডামেন্টাল টাইম পিরিয়ড, এবং ডিনোট করা হয়ে থাকে ক্যাপিটাল টি দিয়ে। বুঝা গেল? তাহলে পিরিয়ডিক সিগন্যাল নিয়ে আরেকটু যদি দেখি, the condition for a signal to be periodic is x of t কে আপনি তখনই পিরিয়ডিক বলতে পারবেন যদি x of t is equal to x of t plus nt এটা হয়, এটা ফুলফিল করে, যেখানে n হলো একটা ইন্টিজার অর্থাৎ পূর্ণ সংখ্যা, আর ক্যাপিটাল টি হলো যেটাই মাত্র বললাম ফান্ডামেন্টাল টাইম পিরিয়ড, এবং এটাকে অবশ্যই একটা পজিটিভ নাম্বার হতে হবে। এই লাইনটা আসলে আর কিচ্ছু না, আপনি আগের ছবিটা জাজ করার সময় চোখে যে জিনিসটা খুঁজছিলেন আপনার সেই চোখের খোঁজাটাই এখানে ম্যাথমেটিক্সের ভাষায় বলা হয়েছে। আপনি চোখে কি খুঁজেছেন বলেন তো? আপনি চোখে খুঁজেছেন x ইকুয়াল টু স্মল টি, সেই টাইমে x এর যে ভ্যালু সেই টি প্লাস ক্যাপিটাল টি, অর্থাৎ টাইম, এটার পর আবার ওই টাইম পিরিয়ডের সমান সময় পাড়ি দিলে এর পরে আবার একই চেহারাটা আসে কিনা, তাই না? আপনি তো তাই খুঁজেছেন। ঠিক এই কথাটাই এখানে বলছে যে টি সময়ে সিগন্যালটা যাচ্ছিল, টি সময় থেকে টাইম পিরিয়ড পরের সময়েও একই চেহারা। টাইম পিরিয়ড পরের সময় মানে কি শুধু 1t কি? তা না, 1t পরেও একই চেহারা, 2t পরেও একই চেহারা, 3t পরেও একই চেহারা। সে কারণে জেনারিক ওয়েতে বলা হচ্ছে n ইনটু t, যেখানে n একটা কোনো পূর্ণ সংখ্যা, 1 2 3 যে কোনো একটা সংখ্যা। ক্লিয়ার? পিরিয়ডিক সিগন্যালের এক্সাম্পল কি? সবচেয়ে কমন এক্সাম্পল রিয়েল ভ্যালুড সাইনোসয়েডাল সিগন্যাল। সাইনোসয়েডাল সিগন্যাল আমরা পিরিয়ডিক সিগন্যাল বলে জেনে থাকি, এবং সাধারণত সাইনোসয়েডাল সিগন্যালকে রিপ্রেজেন্ট করা হয় এভাবে যে x of t is equal to a sin of omega naught t plus phi। বলেন ইব্রাহিম, কি বলবেন? ম্যাম এই যে ইয়াটা বুঝলাম না, আপনার কন্ডিশনটা। এই কন্ডিশনটা? জি ম্যাম। এই কন্ডিশনটা মিন করছে t সময়ে x এর যে ভ্যালু, t প্লাস nt সময়েও x এর সেম ভ্যালু যদি হয়। এই ছবির দিকে দেখেন, আপনি চোখে কিন্তু সেই জিনিসটাই খুঁজছিলেন, মনে করেন এই দাগটা যেখানে সেটা t, t সময়ে x এর যে ভ্যালু আপনি চেক করছিলেন যে এটা থেকে টাইম পিরিয়ড t পরে সেম ভ্যালু আবার রিপিট হয় কিনা। সেম ভ্যালু রিপিট হয়েছে, তাহলে এটা পিরিয়ডিক সিগন্যাল। এবং শুধু টি বলে না, টি প্লাস টাইম পিরিয়ড একটা গেলেও সেম, টাইম পিরিয়ড দুইটা গেলেও যেন সেম হয়। অর্থাৎ এই ছবির দিকে দেখেন, টি ইকুয়াল 0-তে যা, একটা টাইম পিরিয়ড পরে আবার তা, দুইটা টাইম পিরিয়ড পরে আবার তা, তিনটা টাইম পিরিয়ড পরে আবার তা,
এটা আপনি চোখে দেখছিলেন, এটাকে যদি এখন ম্যাথমেটিক্যালি লিখতে চান আপনি কি লিখবেন? এই সিগন্যালটার ভ্যালু অর্থাৎ x অফ t ইকুয়াল হতে হবে x অফ t যা ছিল তার থেকে যদি আরো t দূরে যাই সেখানে যে ভ্যালু সেটা। x অফ t যা ছিল তার থেকে আরো t দূরে, শুধু একটি না, 2টি 3টি যাই হোক, অর্থাৎ n একটা জেনারিক নাম্বার দিয়ে প্রকাশ করলাম যে n যে কোনো ইন্টিজার হতে পারে। 1টিতেও একই ভ্যালু হতে হবে, 2টিতেও একই ভ্যালু হতে হবে। ক্লিয়ার? জি ম্যাম ক্লিয়ার। তাহলে দেখেন যেটা বলছিলাম, যখন একটা সাইনোসয়েডাল সিগন্যালের জেনারিক এক্সপ্রেশন আমরা লিখি, আমরা সাধারণত চটপট এটা লিখে ফেলি যে x অফ t হলো a sin ওমেগা নট t প্লাস phi। x অফ t হলো সেই সাইনোসয়েডাল সিগন্যালটা, এবং এখানে a হলো অ্যামপ্লিটিউড, ওমেগা নট হলো ফ্রিকোয়েন্সি ইন রেডিয়ান, phi হলো ইনিশিয়াল ফেজ অ্যাঙ্গেল উইথ রেসপেক্ট টু দা টাইম অরিজিন ইন রেডিয়ান। এই যদি হয় এক্সপ্রেশন গুলো, এখান থেকে আমরা জানি এই সিগন্যালের ফান্ডামেন্টাল পিরিয়ড বা ক্যাপিটাল টি হলো 2 পাই বাই ওমেগা নট, তাই না? কারণ ওমেগা নট রেডিয়ানের ফ্রিকোয়েন্সি, তাহলে জেনারেল ফ্রিকোয়েন্সিটা কি? 2 পাই এফ নট, তাই না? ওমেগা নট ইকুয়াল টু যদি 2 পাই এফ নট হয়, এফ নট হলো ওমেগা নট বাই 2 পাই, আর আমরা জানি ফান্ডামেন্টাল পিরিয়ড টি হলো 1 বাই এফ, সে কারণে টি হলো 2 পাই বাই ওমেগা নট। ক্লিয়ার? এই জিনিসটা আসলে আমাদের অলরেডি মুখস্থ, তাও যদি একটু কারণটা দেখতে চান, যেমন মনে করেন যে কোনো একটা সাইনোসয়েড cos ওমেগা টি, এটাকে যদি পিরিয়ডিক হতে হয় তাহলে মনে করেন এটাকে এই শর্তটা ফুলফিল করতে হবে, অর্থাৎ এই ফাংশনটাকে হতে হবে টি পরে যেই ফাংশন সেটার সমান, অর্থাৎ cos ওমেগা টি কে হতে হবে cos ওমেগা টি এর বদলে বসাবো টি প্লাস ক্যাপিটাল টি, সেখানে লিখেছি cos ওমেগা টি প্লাস ওমেগা ক্যাপিটাল টি, এই দুটাকে সমান হতে হবে। এই দুটা কখন সমান হয় বলেন তো একটা ত্রিকোণমিতির ফর্মুলা ইউজ করে? মনে করি আপনার বোঝার সুবিধার জন্য আমি বললাম ওমেগা টি হলো থিটা, cos থিটা সমান cos থিটা প্লাস কত হলে আমরা বলি যে সে আবার cos থিটা হবে? 2 পাই না? যদি ভুলে গিয়ে থাকেন ত্রিকোণমিতির ফর্মুলা আবার চেক করবেন। cos 2 পাই প্লাস থিটা এটা হলো আসলে cos থিটা, 180 ডিগ্রি। 180 ডিগ্রি হলো 2 পাই, সেটাই। সো দিস ইজ ট্রু ইফ ওমেগা টি ইজ ইকুয়াল n ইনটু 2 পাই। ক্লিয়ার? তার মানে এটা সত্যি হবে যদি এটা সাম ইন্টিজার মাল্টিপল অফ, এটা সমান সমান যদি হয় সাম ইন্টিজার মাল্টিপল অফ 2 পাই, অর্থাৎ শুধুমাত্র যে 2 পাই তা না, 4 পাই 6 পাই ইত্যাদি। তাহলে টি হলো কত? জাস্ট সাইড চেঞ্জ করছি, টি এদিকে থেকে গেল, ওমেগা ওদিকে চলে গেল, 2 পাই বাই ওমেগা ইনটু n, এবং ফান্ডামেন্টাল টাইম পিরিয়ড অর্থাৎ n এর সবচেয়ে ছোট ভ্যালুর জন্য নেওয়া হচ্ছে, সো n ইকুয়াল 1 এর জন্য যে টি এর ভ্যালু পাই সেটা হলো 2 পাই বাই ওমেগা। এই জিনিসটা আসলে আমাদের অলরেডি এই এক্সপ্রেশন আসলেই আমরা মুখস্থর মতো বসিয়ে ফেলতে পারি, সো এত বুঝতেই হবে এটা খুব জরুরি না, কিন্তু যদি বুঝতে পারেন হয়তো ভালো লাগবে, সেজন্য আমি এই এক্সপ্রেশনটাকে এনেছি, এটার সাহায্য নিয়েছি। আমরা চলে যাচ্ছি, ম্যাম বলেন। ম্যাম ওই আগের স্লাইডটা ম্যাম মানে নিতে সমস্যা ছিল তো শুনতে পারেন, n ডট n ইনটু 2 পাই এটা ম্যাম যদি একটু বলতেন। n বলতে জাস্ট মিন করছে যে কোনো ইন্টিজার দিয়ে যদি আপনি গুণ করেন, অর্থাৎ শুধু 2 পাই না, 2 পাই প্লাস থিটা, cos 2 পাই প্লাস থিটা যেমন cos থিটা, cos 4 পাই প্লাস থিটাও হলো cos থিটা, cos 6 পাই প্লাস থিটাও হলো cos থিটা, সে কারণে n ইনটু বলা হয়েছে। আর শুধু 2 পাই লিখলেও সমস্যা নাই, তাহলে একবারেই আপনি এটা পেয়ে যাবেন যে টি হলো 2 পাই বাই ওমেগা, কারণ শেষে এসে দেখেন আবার সেই n এর বদলে আমরা 1 বসিয়েছি। ক্লিয়ার? তাহলে দেখেন পরের টপিকে যদি আমরা যাই, একটা সিগন্যাল পিরিয়ডিক সিগন্যাল, ভালো কথা। এখন দুটো পিরিয়ডিক সিগন্যালকে নিলেন এবং তাদেরকে যোগ করলেন, যোগ করলেই কি যোগফলটাও একটা পিরিয়ডিক সিগন্যাল হবে? কি মনে হয় আপনার কাছে?
দুইটা পিরিয়ডিক সিগন্যালকে যোগ করলে তো পিরিয়ডিক সিগন্যালই আচ্ছা, দুটো সিগন্যালকে যোগ করলেই পিরিয়ডিক হবে আমাদের মনে হতেই পারে। আসল উত্তরটা হলো হতেও পারে নাও হতে পারে। আমাদেরকে একটু কষ্ট করে একটা জিনিস চেক করে কনফার্ম হতে হবে। সেই জিনিসটা কি সেটাই আমরা এখন দেখব। Under what conditions the sum z of t, মনে করেন z of t হলো এমন একটা সিগন্যাল যে দুটো পিরিয়ডিক সিগন্যাল x of t এবং y of t এর এরকম একটা যোগফল। কোন একটা ইন্টিজার মাল্টিপল আছে হয়তো সামনে a আর b, থাকতেও পারে নাও থাকতে পারে, দ্যাট ইজ নট সিগনিফিকেন্ট। সিগনিফিকেন্ট হলো x of t ও একটা পিরিয়ডিক সিগন্যাল, মনে করেন ওর পিরিয়ড হলো t1, y of t ও একটা পিরিয়ডিক সিগন্যাল, মনে করেন ওর টাইম পিরিয়ড হলো t2। এই দুজনের যোগফল করে যেই সিগন্যাল পাওয়া যায় তার নাম যদি দেওয়া হয় zt, তখন আমরা এখন দেখতে বসেছি যে কি হলে আমি বলতে পারবো যে z of t ও পিরিয়ডিক, এবং যদি পিরিয়ডিক হয় তাহলে ওর ফান্ডামেন্টাল পিরিয়ডটা কত। ঠিক আছে, এটা এখন আমাদের দেখার বিষয়। আচ্ছা, যেহেতু x of t is periodic with period t1, so ও ডেফিনেটলি এই ফর্মুলাটা ফুলফিল করে। ঠিক আগের স্লাইডে যাই, বা তারও আগের। x of t পিরিয়ডিক হতে হলে কন্ডিশন কি ছিল? x of t কে হতে হবে x of t প্লাস সাম ইন্টিজার মাল্টিপল অফ টাইম পিরিয়ড, তাই না? n ছিল একটা কোনো ইন্টিজার আর t ছিল ওই সিগন্যালটার টাইম পিরিয়ড। এখন আমাদের এই ডেরাইভেশনে x of t এর টাইম পিরিয়ড যদি t1 হয়, সে কারণে কন্ডিশনটা এখন হয়ে গেছে x of t কে হতে হবে x of t প্লাস k t1, যেখানে k হলো ওই n এর বদলে লেখা একটা আরেকটা কোনো সিম্বল, কিন্তু এটাও মিন করে একটা কোনো ইন্টিজার। ওকে, সিমিলার ওয়েতে y of t সেটাও যেহেতু পিরিয়ডিক এবং বলা হচ্ছিল তার পিরিয়ড t2, সে কারণে ওই সেম কন্ডিশনটাই আমি আসলে লিখেছি। দেখেন, y of t কে হতে হবে y of t প্লাস lt2। ক্লিয়ার? এখানে l এই k এর থেকে আলাদা করার জন্য আরেকটা ইন্টিজার, where k and l are integers। তাহলে কি হলো দেখেন, এই প্রথম ইকুয়েশনটাকে যদি আমি বলি 1 নাম্বার ইকুয়েশন, আর এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, তাহলে 2 আর 3 এর থেকে x আর y এর ভ্যালু 1 এ বসানো হয়েছে। সেটা হচ্ছে এই ইকুয়েশনটা, অর্থাৎ z of t ইকুয়াল হয়ে যাচ্ছে কি ছিল a x of t। সো a বসিয়ে x of t এর জায়গায় এটা বসানো হয়েছে। দেখেন, a ইনটু x of t plus kt1 প্লাস b লিখে y of t এর জায়গায় এটা বসানো হয়েছে। দেখেন, b ইনটু y of t plus lt2। ক্লিয়ার? আবার z of t ও পিরিয়ডিক, এটা যদি আপনি দাবি করতে চান, আমরা দেখতে চাচ্ছিলাম যে z of t পিরিয়ডিক হয় কিনা। z of t পিরিয়ডিক হলে তাকে একটা কন্ডিশন ফুলফিল করতে হবে। মনে আছে কি কন্ডিশন? ধরে নেই z of t পিরিয়ডিক এবং তার পিরিয়ড ক্যাপিটাল T। আগের রেগুলার যেহেতু t1 t2 নাম দিয়েছি, ওর আলাদা একটা নাম দিলাম শুধু t। যদি ধরে নেই ও পিরিয়ডিক উইথ পিরিয়ড ক্যাপিটাল T, তাহলে ওকে এই কন্ডিশন ফুলফিল করতে হবে, তাই না? z of t কে হতে হবে z of t প্লাস ক্যাপিটাল T। হ্যাঁ, আপনি বলতেই পারেন যে ম্যাডাম এখানে ইন্টিজারটা কই গেল, n কই গেল। n আপনি রাখতেই পারেন, পরে ওটা কাটাকাটি চলে যাবে, কিন্তু ফর দ্য সেক অফ সিম্পলিসিটি আমি এখানে n ও রাখিনি, কারণ ইন এ সেন্স এখানে n আছে, এখানে মনে করেন n এর ভ্যালু 1, তাই না? তাহলে তো এটাই হয়। বললেন হারুনুর রশিদ। হারুনুর রশিদ কিছু বলবেন? ম্যাম আগের লাইনটা আমি বুঝতে পারিনি। ZT হলো লাইনটাই। ZT ইকুয়াল এখানে যা ছিল, শুধু x of t এর জায়গায় এটা বসানো হয়েছে, y of t এর জায়গায় এটা বসানো হয়েছে। এবার ক্লিয়ার? মিলান তো এবার। তাই না? এটাই লিখেছি ZT ইকুয়াল
a ইন্টু এক্স অফ টি এর বদলে এটা লিখেছি, প্লাস বি ইন্টু ওয়াই অফ টি এর বদলে এটা লেখা হয়েছে। সে কারণে জি ম্যাম বুঝতে পারছি। ধন্যবাদ। তাহলে দেখেন জেড অফ টি কেও পিরিয়ডিক হতে হলে এবং ওর পিরিয়ড যদি টি হয়, ওকে এই কন্ডিশন ফুলফিল করতে হবে। জেড টি প্লাস ক্যাপিটাল টি, এটার বদলে আমি কি লিখেছি দেখেন, এই 1 নাম্বার ফর্মুলাটা, 1 নাম্বার ইকুয়েশনটা। 1 নাম্বার ইকুয়েশনটা ছিল জেড টি এর জন্য, তাহলে রাইট হ্যান্ড সাইডে যত যত জায়গায় টি আছে সেটার জায়গায় টি প্লাস টি বসালে আমি জেড টি প্লাস টি পেয়ে যাব, তাই না? সে কারণে দেখেন এখানে কি বসিয়েছি, এ এক্স টি প্লাস ক্যাপিটাল টি প্লাস বি ওয়াই অফ টি প্লাস ক্যাপিটাল টি। ক্লিয়ার লেফট হ্যান্ড সাইডটা? তাহলে রাইট হ্যান্ড সাইডটা কি? রাইট হ্যান্ড সাইডটা আর কিচ্ছু না, জাস্ট এই জেড অফ টি, তাই না? রাইট হ্যান্ড সাইডে ছিল শুধু জেড অফ টি, তাই তো? সেটা আমি এই জেড অফ টি বসিয়েছি। মানে ওই ইকুয়েশনটাতে এই কন্ডিশন অনুযায়ী বসাইতে হবে। এক্স্যাক্টলি, মানে আমি তো দেখতে চাচ্ছি আসলে জেড অফ টি পিরিয়ডিক ধরে নিলে কি কন্ডিশন আসে, যে তাহলে আমি বলতে পারবো কি রিলেশন আসে। প্রথমত আপনি ধরে নিলেন, মানে আপনাকে তো আসলে দেখাতে হবে পিরিয়ডিক হয় কিনা, হলে পিরিয়ডটা কত, তাই তো? আপনি মনে করেন শুরুতেই ধরে নিলেন হ্যাঁ পিরিয়ডিক হয়, তাহলে আপনাকে দেখাতে হবে কোন রিলেশনে পিরিয়ডিক হয়। আপনি জানেন পিরিয়ডিক হয় যদি আমি বলি, বললেই হবে না, আমাকে এটা প্রমাণ করতে হবে, তাই না? যে ওর জন্য এই কন্ডিশনটা ট্রু, কারণ আমরা আগে থেকেই দেখে আসছি যে এই কন্ডিশন ট্রু হলেই একমাত্র বলা যাবে ও পিরিয়ডিক, তাই তো? সো আমি এখানে যেটা করেছি, ওকে আগে বলেছি যে ধরেই নিচ্ছি আমি যে ও পিরিয়ডিক উইথ এ পিরিয়ড টি, তাই যদি হয় তাকে ওর এটা ফুলফিল করতে হবে। এটা ফুলফিল করার জন্য আমি এক্সপ্রেশনটা আরেক লাইনে ভেঙে লিখলাম, অর্থাৎ লেফট হ্যান্ড সাইডের জন্য আমি জেড অফ টি প্লাস টি এই ইকুয়েশন থেকে লিখেছি, অর্থাৎ এই ইকুয়েশন যদি জেড অফ টি এর জন্য হয়, জেড অফ টি প্লাস টি হবে রাইট হ্যান্ড সাইডের সব টি এর জায়গায় টি প্লাস টি বসানো, শুধু তাই। সে কারণে এটা এভাবে করা। আর রাইট হ্যান্ড সাইডে ছিল শুধু জেড অফ টি, সেটাকে আমি এটা রেখেছি। উদ্দেশ্য কি দেখেন, লেফট হ্যান্ড সাইডে শুধু জেড এর টাইম পিরিয়ডটা, রাইট হ্যান্ড সাইডে এক্স এর টাইম পিরিয়ড, ওয়াই এর টাইম পিরিয়ড, তাই না? তাতে করে কি হলো, আপনি এই রিলেশনটায় আসলেন ভালো কথা, কিন্তু এটা যে সমান সমান এটা আপনি মুখে বললেই কি কেউ বিশ্বাস করবে? সে মেলানো শুরু করবে, দেখবে আচ্ছা এক্স এ ইন্টু এক্স, আচ্ছা এই সাইডেও এ ইন্টু এক্স, ফাংশনটা কিসের ছিল? টি প্লাস ক্যাপিটাল টি। আচ্ছা এখানেও আছে টি প্লাস, কি রে এটা তো ক্যাপিটাল টি না, এটা কে টি ওয়ান, তাই না? আবার এদিকেও বলবে বি ওয়াই, বি ইন্টু ওয়াই, আচ্ছা বি ইন্টু ওয়াই, কিন্তু ওয়াই অফ কি? টি প্লাস ক্যাপিটাল টি। আরে এদিকে তো টি প্লাস এল টি টু, তাই না? কিন্তু তাকে যদি আপনি বলেন ভাই এই ক্যাপিটাল টি বলেন, কে টি ওয়ান বলেন, এল টি টু বলেন, ওরা আসলে একই ব্যক্তি একই নাম, তখন তো সে মেনে নিবে, তাই না? সেটাই বলা হয়েছে যে হ্যাঁ এই রিলেশনটা আসলেই ইকুয়াল হবে, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড হবে যদি আমি বলি যে টি ইকুয়াল কে টি ওয়ান এল টি টু। ক্লিয়ার কথাটা? যদি আমি বলি যে আগের কন্ডিশন ফুলফিল হবে যদি টি সমান সমান হয় কে টি ওয়ান, আবার সেটাও সমান সমান হয় এল টি টু। তার মানে কি, টিটা বাদ দেন, শুধু এই দুটার দিকেই তাকান। কে টি ওয়ান সমান সমান যদি হয় এল টি টু, একটু সাইড চেঞ্জ করেন, কন্ডিশনটা হয়ে গেল টি ওয়ান বাই টি টু কে হতে হবে এল ডিভাইডেড বাই কে এর সমান। মনে আছে এল কে এরা কি জিনিস ছিল? এরা ছিল ইন্টিজার, পূর্ণ সংখ্যা, তাই না? In other words, the sum of two periodic signals is periodic only if the ratio of their respective periods can be expressed as a rational number. সোজা কথা, এত কিছু করে আসলে আমরা কি দেখালাম? দুটো পিরিয়ডিক সিগন্যালের যোগফল করে যে সিগন্যাল পাওয়া যায়
সেটাও পিরিয়ডিক হবে যদি যেই দুটো পিরিয়ডিক সিগন্যালকে যোগ করলাম তাদের টাইম পিরিয়ডের রেশিও একটা কোনো রেশনাল নাম্বার হয়। হোয়াট ইজ রেশনাল নাম্বার? কোনো দুটো পূর্ণ সংখ্যার রেশিওকে বলা হয় রেশনাল নাম্বার। কোনো দশমিকের এখানে স্থান থাকবে না, উপরের সংখ্যা বা নিচের সংখ্যায় কোনো দশমিক থাকবে না। ওকে, তাহলে এক কথায় যেটা আমরা পেলাম, the sum of two periodic signals may or may not be periodic। তার মানে সবসময় যেটা রেশনাল হবে তা না। দুটো সিগন্যাল যোগ করলেন, সেই দুটো সিগন্যালই পিরিয়ডিক ছিল, কিন্তু তাদের টাইম পিরিয়ডের রেশিওটা রেশনাল নাম্বার না, তাহলে ওই সিগন্যালটা আর পিরিয়ডিক হবে না, যোগফল হওয়া সিগন্যালটা আর পিরিয়ডিক হবে না। কিন্তু যদি তাদের টাইম পিরিয়ডের রেশিওটা রেশনাল নাম্বার হয়, তাহলে যোগফল সিগন্যালটা একটা পিরিয়ডিক সিগন্যাল। ইট ইজ পিরিয়ডিক ইফ দ্য রেশিও অফ দেয়ার ইন্ডিভিজুয়াল পিরিয়ড ইজ এ রেশনাল নাম্বার। ক্লিয়ার কথাটা? একটা এক্সাম্পল করলে আপনাদের আরো ক্লিয়ার হয়ে যাবে যদি কোনো কনফিউশন থেকে থাকে এখনো। কি করতে বলছে আপনাকে দেখেন তো, find whether the sum of the two sinusoids is periodic or not। আপনাকে খুঁজে বের করতে বলছে এই যে x of t যে কিনা দুটো সাইনোসয়েডের যোগফল, সেই x of t কি পিরিয়ডিক নাকি না। যদি পিরিয়ডিক হয় তাহলে তার ফান্ডামেন্টাল পিরিয়ডটাও বের করো। ওকে, তাহলে প্রথম যে সিগন্যালটা আছে কে আছে? পিরিয়ডিক সিগন্যাল 2cos 3t। ওর পিরিয়ডটা কি বলেন তো আমাকে? এইটুকু চেহারার দিকে দেখাই আসলে এনাফ, এটা cos ওমেগা t এর মতো, তাই না? তার মানে ওর জন্য ওমেগা কি? ওমেগার ভ্যালু কত? শুধু 3। কারণে আমরা জানি পিরিয়ড হলো 2 পাই বাই ওমেগা, তাই t1 হলো 2 পাই বাই 3। সিমিলার ওয়েতে দ্বিতীয় সিগন্যালের জন্য টাইম পিরিয়ড হলো 2 পাই বাই 7। যাদের মন খারাপ হচ্ছে ম্যাডাম এই 2 কে নিলেন না কেন, এই 3 কে নিলেন না কেন, তারা একটু মনে করে দেখেন ওদের আসলে টাইম পিরিয়ডের উপর কোনো ভূমিকা নাই, ওরা হলো সিগন্যালের অ্যাম্পলিটিউড। টাইম পিরিয়ডের উপর ভূমিকা রাখে ফ্রিকোয়েন্সিটা, না ওমেগা। ওকে, এদিকে দাও। তাহলে আমি t1 পেয়ে গেলাম, t2 পেয়ে গেলাম। x of t পিরিয়ডিক কখন হবে? যদি ওদের রেশিও কি হয়? একটা রেশনাল নাম্বার হয়। এক্স্যাক্টলি। সো t1 আর t2 এর রেশিও করেন। t1 ছিল 2 পাই বাই 3 আর রেশিও মানে আমরা জানি ডিভাইডেড বাই t2 কি 2 পাই বাই 7। তাহলে 2 পাই কাটা চলে গেল, নিচের 7 উপরে চলে আসলো। রেশিওটা কত তাহলে? 7:3। রেশনাল নাম্বার তো এটা, তাই না? অর্থাৎ এটাও একটা পূর্ণ সংখ্যা, এটাও একটা পূর্ণ সংখ্যা। সে কারণে বলা যায় x of t হলো পিরিয়ডিক সিগন্যাল। আর পিরিয়ডিক যদি হয়, সাথে সাথে আবার আপনাকে দ্বিতীয় একটা কাজ দিয়েছে, পিরিয়ডিক হলে ওর পিরিয়ডটাও বের করো। পিরিয়ড অফ x of t, যদি x of t পিরিয়ডিক সিগন্যাল হয়, তার টাইম পিরিয়ড t হলো, বইয়ে দেখবেন এই আগের ডেরাইভেশনটা ঠিক পরে বলে দেওয়া আছে যে যদি পিরিয়ডিক হয় তাহলে তার পিরিয়ডটা হবে অন্য দুই, অর্থাৎ যাদের যোগফল সেই দুই পিরিয়ডিক সিগন্যালের টাইম পিরিয়ডের এলসিএম। হোয়াট ইজ এলসিএম বলেন তো কেউ আমাকে? ভেরি গুড, লসাগু। যদিও এল ফর ল, সি ফর লোয়েস্ট কমন মাল্টিপল। ভেরি গুড, লোয়েস্ট কমন মাল্টিপল। যেহেতু এটাও জানেন, আশা করি সেটাও জানেন যে এটা কিভাবে বের করতে হয়, জানেন তো? জি ম্যাডাম। সো 2 পাই বাই 3 আর 2 পাই বাই 7 এর লসাগু হলো রাউন্ড ফিগারে 2 পাই। কারণ কি? লিস্ট কমন মাল্টিপল বা লোয়েস্ট কমন মাল্টিপল যেটাই বলেন না কেন, সবচেয়ে ছোট এবং দুইজনকেই অন্য কিছু একটা দিয়ে গুণ দিয়ে যেটা পাওয়া যায় কমন, সেই সংখ্যাটা কি? 2 পাই, তাই না? এটাকে 3 দিয়ে গুণ দিলে 2 পাই পাবেন, এটাকে 7 দিয়ে গুণ দিলে 2 পাই পাবেন, তাই না?
ছোটবেলায় লসাগু করেছেন না, 1 দিয়ে গুণ দেওয়া, 2 দিয়ে গুণ দেওয়া শুরু করে আমরা করতেই থাকি যতক্ষণ না দুইজনই একইটা দেয় সেরকম। ক্লিয়ার? তাহলে এটা নিয়ে কারো কোনো প্রশ্ন এই কোশ্চেনটা নিয়ে? আমাদের ক্লাস টাইম শেষ, আমি এখনই শেষ করে দিব। মানে বলেন। cos 3t আর একটা আছে sin 7t, মানে হ্যাঁ। cos sin এ কোনো সমস্যা হবে না? cos sin এ কি আসলে সমস্যা আছে? আপনি বলেন তো, cos এর চেহারা কল্পনা করেন, sin এর চেহারা কল্পনা করেন। যেহেতু একটা t equal 0 বলে একজন দাঁড়িয়ে থাকে, সেই জন্য আপনার চিন্তা করতে সমস্যা হয়। অসীমের চিন্তা করেন, আসলে দুইটা একই জিনিস। আর মোস্ট ইম্পর্টেন্ট কথা যেটা, দুটাই পিরিয়ডিক সিগন্যাল, রাইট? দুটোই পিরিয়ডিক সিগন্যাল, জি ম্যাম। এইটুকু আমরা বুঝে নিলেই এনাফ। এই দুজন, একজন কস আরেকজন সাইন, তাতে কোনো সমস্যা নেই। আমাদের লক্ষ্য ছিল দুটো পিরিয়ডিক সিগন্যালের যোগফল দেখা। সো একটা কস একটা সাইন, দুজনই পিরিয়ডিক, সো ইটস ফাইন। ম্যাম এইটা কি একটু শর্টকাটে একটু বলবেন ম্যাম, মানে ডিসকানেক্ট হয়ে গেছিলাম। আচ্ছা, একটু যদি দুটো পিরিয়ডিক সিগন্যালের যোগফল করে যে সিগন্যাল, সেটা পিরিয়ডিক কিনা দেখতে বলেছে। পিরিয়ডিক সিগন্যাল নাম্বার 1 হলো cos 3t, 2 cos 3t, সো ওর পিরিয়ড হলো t1 বা 2π/3, 2π/ω সেই সূত্র দিয়ে। আর দ্বিতীয় পিরিয়ডিক সিগন্যাল হলো 3 sin 7t, sin ω-t এর সাথে যদি ম্যাপিং করেন এই সিগন্যালের জন্য ওমেগার ভ্যালু হলো কত? 7, সে কারণে ওর টাইম পিরিয়ড হলো 2π/7। এবং ঠিক আগের ডেরাইভেশন আমরা আসলে দেখে এসেছি, দুটো পিরিয়ডিক সিগন্যালের যোগফল হলেই তাকে পিরিয়ডিক বলা যায় না। দেখতে হয় যে দুটো পিরিয়ডিক সিগন্যালের যোগফল শেষ, সেই দুটো পিরিয়ডিক সিগন্যালের টাইম পিরিয়ডের রেশিও রেশনাল নাম্বার কিনা। সে কারণে আমরা t1 আর t2 রেশিও করেছি এবং দেখেছি হ্যাঁ দুটো পূর্ণ সংখ্যার রেশিও আসে, সো ইটস এ পিরিয়ডিক সিগন্যাল। দ্বিতীয় কাজ আপনাকে বলেছে তাহলে এর পিরিয়ড বের করো। যদি যোগফল পিরিয়ডিক সিগন্যাল হয় তাহলে সেই পিরিয়ডিক সিগন্যালের পিরিয়ড হলো LCM অফ the other two time periods. বলেন, রেজ হ্যান্ড করেছেন। ম্যাম এদিকে যেহেতু ম্যাডাম দুইটাই টাইম মানে পিরিয়ডিক, তাও সেই ক্ষেত্রে তো ম্যাডাম কস কে সাইন নিতে হবে না, সাইন কেও কস নিতে হবে না। যেহেতু দুইটা পিরিয়ডিক আমরা নরমালি এভাবে বের করলে হবে, তাই না? কোনোটাতেই আপনার কোনো কিছু করতে হবে না, আপনাকে খালি দেখতে হবে দুটো পিরিয়ডিক, তাহলে ওর টাইম পিরিয়ড বের করো। আর কিচ্ছু তো আপনার প্রয়োজন না, আপনার প্রয়োজন ওদের টাইম পিরিয়ডটা বের করা। ওদের টাইম পিরিয়ড জানার পর ওদের টাইম পিরিয়ডের রেশিও করা, রেশিওটা জাজ করে আপনাকে ডিসিশন দেওয়া পিরিয়ডিক নাকি নন পিরিয়ডিক। নন পিরিয়ডিক হয়ে গেল তো আপনার শান্তি, আর কিছু করতে হবে না। আর পিরিয়ডিক হলে আরেকটা ছোট্ট কাজ করতে হবে, পিরিয়ডটা কত, পিরিয়ডটা কত সেটার ফর্মুলা হলো লসাগু, এলসিএম করা, অন্য দুইজনের টাইম পিরিয়ডের এলসিএম করা। এখন আজকের দিনের জন্য আপনাদের তাই হোমওয়ার্ক হলো, আমি আগেরটার যে ডেরাইভেশন দেখিয়েছি সেই আলোকেই এই অঙ্কটা করা, যে t1 আর t2 রেশিও। কিন্তু আমি একবারও এই কথাটা বলিনি, এই অঙ্ক করতে গিয়ে ঠাস করে এসে বললাম এলসিএম করো, তাই না? কিন্তু এটাও বইয়ে উল্লেখ করা আছে। কোথায় উল্লেখ করা আছে? বের করা আপনার দায়িত্ব, যে পিরিয়ডিক যদি হয় তার পিরিয়ডটা আসলে কত, সেটা যে t1 আর t2 এর এলসিএম, এটা বইয়ে কিভাবে দেখিয়েছে সেটা রিডিং করা আপনার দায়িত্ব। আমি খুব কুইকলি বলে দিচ্ছি আপনার হোমওয়ার্ক। রিডিং করা সেকশন 1.1 বইয়ের, সেকশন 1.2, সেকশন 1.3 এবং এক্সাম্পল 1.3.2 সলভ করা। যেহেতু এক্সাম্পল, আশা করি কোনো ডিফিকাল্টি হবে না, অর্থাৎ বইয়ে করে দেওয়া অঙ্ক, এবং সেটা এই লজিকের একটা অঙ্ক, অর্থাৎ দুটো পিরিয়ডিক সিগন্যালের যোগফল পিরিয়ডিক হবে কিনা, পিরিয়ডিক হলে পিরিয়ড বের করো, সেই কমন প্যাটার্নের অঙ্ক। সো আশা করি এটা করতে কারো কোনো সমস্যা হবে না। আর বই তো আপনাদের সবাইকে রোল 106 দিয়ে দিবেন। এটা আমি আপলোড করে দিচ্ছি ম্যাডাম। ও অলরেডি করে দিয়েছেন উনি, যদিও এখনো নাম শুধু 106 আসে। কালকে থেকে ঠিক হয়ে যাবে নেক্সট ক্লাস।
ওকে, কারো কোনো প্রশ্ন? আমরা আমাদের টাইম লিমিট শেষ করে ফেলছি প্রায়। হোমওয়ার্ক কি কেউ বলেন তো? ম্যাম ওই 4টা প্রবলেম। 4টা প্রবলেম? না ম্যাডাম, এক্সাম্পল একটা আর 3টা সেকশনের। সরি, এক্সাম্পল সরি। ম্যাম বইতে ওই মানে যে নোটেশন গুলো দেওয়া আছে ওগুলো পড়তে হবে, দেন এক্সাম্পলটা সলভ করতে হবে। এক্স্যাক্টলি। অর্থাৎ আমি আসলে সেকশন গুলোর নাম লিখেছি যেগুলো আমরা অলরেডি পড়লাম, একসাথে পড়ানো হলো গত দিনের ক্লাস আজকের ক্লাস মিলে। সেই সেকশন গুলো রিড আউট করবেন, নিজে নিজে পড়বেন, বুঝবেন, আবার যতবার পড়বেন ততবার ক্লিয়ার হবে। তারপরে একটা এক্সাম্পলের নাম্বার দিয়েছি, যে এক্সাম্পলটা হলো আমরা শেষে যে অঙ্কটা করলাম সেটার মতোই একটা এক্সাম্পল, এবং এক্সাম্পল মানেই বুঝতে পারছেন বইয়ে করে দেওয়া অঙ্ক, সো উত্তরও ওখানে দিয়ে দেওয়া। সব মিলিয়ে আশা করি অসুবিধা হবে না। আর হোমওয়ার্ক মানে হোমওয়ার্ক, আপনি হোমওয়ার্কের একটা খাতা বানাবেন, সেটা করে ফেলবেন, যাতে করে এমন হতে পারে আমি হুট করে বললাম হোমওয়ার্ক গুলো আপলোড দেওয়া শুরু করেন, এটা আপনার একটা অ্যাসাইনমেন্ট, তখন যেন দেরি না হয়। তখন দেরি হওয়া মানে মনে হবে আমি যখন হোমওয়ার্কটা দিয়েছিলাম তখন তাহলে করেনি। ক্লিয়ার? জি ম্যাম। এই হোমওয়ার্কেরটা ক্লাস শেষের ভিতর দিবেন না, ক্লাস ওয়ার্কে? বুঝিনি, হোমওয়ার্ক ক্লাস ওয়ার্ক হিসেবে দিব মানে ওই ইসে Classroom এ? দেওয়া থাকবে না এটা?